সলিউশনে আগের দিন আমরা হেনরির সূত্র পড়েছিলাম এবং একটা তরলের ভেপার প্রেশার, একটা লিকুইডের ওপর ভেপার প্রেশার বলতে কি বোঝায় সেটা বুঝবার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, আজকে বলি কোনো একটা পিওর লিকুইড এবং তার সলিউশন দুটোই ভেপারাইজ করে, দুটো থেকেই সলভেন্ট ভেপারাইজ করে। যদি সলিউটটা নন ভোলাটাইল হয়, এখন পিওর অবস্থায় যখন সলভেন্ট থাকে তখন তার রেট অফ ভেপারাইজেশন বেশি হয়। যদি তার মধ্যে কোনো সলিউট ডিজলভ করা হয়, সে গ্লুকোজ, ইউরিয়া, ধরো এটা হচ্ছে পিওর ওয়াটার, এও ভেপারাইজ করে, এখান থেকে ওয়াটার মলিকুলগুলো ভেপারাইজ করে, সলিউশন থেকেও ওয়াটার মলিকুলগুলো ভেপারাইজ করে, ভেপার ফেজে আসে। পিওর ওয়াটারের রেট অফ ভেপারাইজেশন কিন্তু অনেক বেশি, আর তুলনায় সলিউশনে যে ওয়াটার আছে তার তুলনাতে, সলিউশনে যে ওয়াটার আছে তার তুলনায় পিওর ওয়াটারে ভেপারাইজেশন অনেক বেশি হয়। কেন? প্রশ্ন হতে পারে কেন। দেখো, ভেপারাইজেশন হয় কি করে? এই যে পিওর ওয়াটার, ওয়াটার মলিকুলগুলোর মধ্যে তো একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, এবং তোমরা জানো ওয়াটার মলিকুলগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড হয়। এত সত্ত্বেও যদি মলিকুলগুলো এত এনার্জি পায় যে তারা ওই ফোর্স অফ অ্যাট্রাকশন কাটিয়ে ভেপার ফেজে যেতে পারবে, তাহলে তারা ভেপার ফেজে চলে যায়। কারণ ভেপার ফেজে গেলে তাদের লিবার্টি অর্থাৎ স্বাধীনতা অনেক বাড়ে, এন্ট্রপি বাড়ে। তোমরা থার্মোডাইনামিক্সে পড়েছো, এন্ট্রপি বাড়াটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস প্রসেস। সেই জন্য তারা যদি যথেষ্ট এনার্জি পায়, যে তাদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন অর্থাৎ যে কোহেসিভ ফোর্স যেটাকে আমরা বলি, হ্যাঁ, সংশক্তি বল, এক জাতীয় অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলে সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স। সেই কোহেসিভ ফোর্সকে এক্সিড করে যাওয়ার মতো, অতিক্রম করে যাওয়ার মতো এনার্জি সে যদি বাইরে থেকে সংগ্রহ করতে পারে, তাহলে পরে সে ভেপারাইজ করবে। লিকুইড, পিওর লিকুইড অবস্থাতেও করবে, সলিউশন থেকেও করবে, তবে সলিউশন থেকে কম করবে। পিওর অবস্থায় যত দ্রুত ভেপারাইজ করবে, সলিউশন থেকে কম করবে। এখন এটা প্রশ্ন হতেই পারে, কেন সলিউশনের ক্ষেত্রে সলভেন্টের রেট অফ ভেপারাইজেশন কমে যাবে? খুব সহজবোধ্য দুটো কারণে কমবে, বুঝতে পেরেছ? এক নম্বর কারণ হচ্ছে, সলিউশনে পিওর অবস্থায় কি ছিল? পিওর অবস্থাতে সলভেন্ট মলিকুলগুলোর মধ্যে সলভেন্ট ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছিল। সলভেন্ট ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছিল। আর এখানে কি কাজ করছে? সলভেন্ট ফোর্স অফ অ্যাট্রাকশন তো আছেই, সলভেন্ট মলিকুলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন তো আছেই, তার সাথে যোগ হচ্ছে সলিউট মলিকুলের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন, অর্থাৎ যেটা দ্রবীভূত হচ্ছে তার সাথে সলিউট মলিকুলের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সট্রা চলে আসছে। এই দুটো ফোর্সকে কাটাতে হয়, এই দুটো ফোর্সকে কাটিয়ে ভেপারাইজ করতে হচ্ছে লিকুইডটাকে, তাহলে মাচ মোর এনার্জি লাগে। সেকেন্ড আর একটা ব্যাপারও থাকে তোমার, ভেপারাইজেশনটা হয় কোথা থেকে? ভেপারাইজেশন হয় একদম সারফেসের থেকে। এই সারফেসের থেকে ভেপারাইজেশন হয়। এবার পিওর সলভেন্টের ক্ষেত্রে সারফেস লেভেলে যত সলভেন্ট মলিকুল থাকে, সলিউশনে সারফেস লেভেলে কিন্তু তত সলভেন্ট মলিকুল থাকে না, তার চেয়ে কম থাকে। কিছু কিছু সলভেন্ট মলিকুল সলিউট মলিকুল দ্বারা রিপ্লেসড হয়ে যায়, সলিউট মলিকুল এসে সেই জায়গাটাকে দখল করে নেয়।
সলভেন্ট মলিকুলের জায়গাতে সলিউট মলিকুল ঢুকে পড়ে। তার মানে সারফেসের ওপর নাম্বার অফ সলভেন্ট মলিকুল এটা ডিক্রিজ করে যায়। এটা ডিক্রিজ করে যাওয়ার ফলে তার ভেপারাইজেশন রেটটা কমে যায়। এই দুটো কারণের জন্য প্রধানত সলিউশনের মধ্যে থেকে সলভেন্টগুলোর ভেপারাইজ করার রেট পিওর সলভেন্টের ভেপারাইজ করার রেটের তুলনাতে কম। তো রাউল্ট বলে একজন বিজ্ঞানী, তিনি একটা সূত্র বার করলেন। সূত্রতে কি বললেন উনি? Raoult's law অনুযায়ী if vapor pressure of pure solvent be P1 naught, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যদি P1 naught হয়, and the vapor pressure of the solvent in solution সেটা যদি P1 হয়, তাহলে এই দুটোর মধ্যে উনি একটা রিলেশন বার করেছিলেন, P1 equal to x1 into P1 naught। x1 টা কি? x1 means mole fraction of solvent in solution, mole fraction of solvent in solution। x1 হচ্ছে mole fraction of solvent in solution। মোল ফ্র্যাকশন জিনিসটা কি, এটা আগে আমরা বারবার আলোচনা করেছি, তবু আর একবার ধরে নিই। x1 মানে হচ্ছে মোল ফ্র্যাকশন মানে হচ্ছে n1 ডিভাইডেড বাই n1 প্লাস n2। n1 কি? নাম্বার অফ মোল অফ সলভেন্ট। n2 টা কি? number of mole of solution। যদি n1 মোল সলভেন্টে n2 মোল নাম্বার অফ মোল অফ সলিউশন, n2 হচ্ছে নাম্বার অফ মোল অফ সলিউট, দ্রাবের মোল সংখ্যা। ধরে নিচ্ছি যে n1 মোল দ্রাবকে n2 মোল দ্রাব দ্রবীভূত করা হলো। n2 মোল সলিউট ডিসলভ ইন n1 মোল সলভেন্ট। তাহলে টোটাল নাম্বার অফ মোল কত হলো? n1 প্লাস n2, সলভেন্ট প্লাস সলিউট। What is the mole fraction of solvent? If it is x1, then x1 equal to n1 divided by n1 plus x2। যদি বলে দ্রাবের মোল ভগ্নাংশ কত? x2, তাহলে বলবো n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। ক্লিয়ার? এখন x1 প্লাস x2 অর্থাৎ দুটো মোল ফ্র্যাকশন অ্যাড করলে আমরা কত পাই? 1। তাহলে ইন্ডিভিজুয়ালি x1 এবং x2 দুজনেই একের চেয়ে কম। এখানে দেখো একের থেকে কম একটা জিনিস দিয়ে আমি গুণ করছি P1 naught কে। একের থেকে কম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? জিনিসটা ছোট হয়। 4 কে তুমি 2 দিয়ে গুণ করো 8, বড় বেড়ে যাবে, কিন্তু 4 কে তুমি 1 2 দিয়ে গুণ করো 2, ছোট হয়ে যাবে। অর্থাৎ একের থেকে ছোট কোনো সংখ্যা দিয়ে আমি যদি কোনো একটা সংখ্যাকে মাল্টিপ্লাই করি, তাহলে সেই রেজাল্টটা ছোট হবে।
মূল নাম্বারের থেকে ছোট হয়ে যাবে। তাহলে P1 নটকে আমি একের থেকে ছোট একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করার ফলে সেটা P1 এর সাথে সমান হচ্ছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি x1 লেস দ্যান 1, তাহলে P1 নট গ্রেটার দ্যান P1। তার মানে বিশুদ্ধ অবস্থায় পিওর স্টেটে ওর যা ভেপার প্রেসার ছিল, সলিউশনের মধ্যে কিন্তু সলভেন্টের ভেপার প্রেসারটা কমে গেল। এটা হচ্ছে রাউল্টের সূত্র, যে কোন দ্রবণে উপস্থিত দ্রাবকের বাষ্পচাপ কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়, অবশ্যই কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবকের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সাথে সমান। At a particular temperature, the vapor pressure of a pure solvent is equal to the vapor pressure of pure solvent at that temperature multiplied by the mole fraction of the solvent in solution. আবার বলছি, at a particular temperature, the vapor pressure of solvent in solution is equal to the vapor pressure of pure solvent multiplied by the mole fraction of the solvent in solution under same temperature. একটা নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের যেটা বাষ্পচাপ হবে, একটা নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবকের যে বাষ্পচাপ হবে তা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান হবে। দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবকের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। এটাই হচ্ছে রাউল্টের সূত্র। এখন যদি এমন হয় যে দ্রাব এবং দ্রাবক দুজনেই ভেপারাইজ করে, ধরো তুমি জলের মধ্যে অ্যালকোহল মিশিয়েছো, ইথাইল অ্যালকোহল, তরলে তরলে দ্রবণ, তো জলও ভেপারাইজ করে, ইথাইল অ্যালকোহলও ভেপারাইজ করে। ছবি আঁকে দেখো, জল, বিশুদ্ধ জল, পিওর ওয়াটার, তো এও ভেপারাইজ করে। আবার পিওর অ্যালকোহল সেও ভেপারাইজ করে, দুটোই লিকুইড। এবার দুটোকে মিশিয়ে আমি একটা সলিউশন বানাচ্ছি। এই সলিউশনের মধ্যে ওয়াটার হচ্ছে সলভেন্ট, আর অ্যালকোহল হচ্ছে সলিউট। ওয়াটার হচ্ছে সলভেন্ট আর অ্যালকোহল হচ্ছে গিয়ে সলিউট। এখন ধরে নিচ্ছি পিওর ওয়াটার, তার ভেপার প্রেসার ছিল P1 নট। পিওর অ্যালকোহল, তার ভেপার প্রেসার হচ্ছে P2 নট। ঠিক আছে, এবার দুটোকে তো মিশিয়েছি। জল হচ্ছে N1 মোল, জল আছে N1 মোল, অ্যালকোহল আছে N2 মোল। তাহলে দুটোকে যদি মেশাই তাহলে টোটাল মোল, টোটাল নাম্বার অফ মোল
N1 প্লাস N2। ঠিক আছে, এখন যদি মোল ফ্র্যাকশন অফ ওয়াটার বের করতে দেয়, মোল ফ্র্যাকশন অফ ওয়াটার, মোল ফ্র্যাকশন অফ ওয়াটার মানে সলভেন্ট, ওয়াটার তো এখানে সলভেন্ট, x1 equal to n1 divided by n1 plus n2, আর মোল ফ্র্যাকশন অফ alcohol solute x2 equal to n2 divided by n1 plus n2। ঠিক আছে কিনা? এখন রাউল্টের সূত্র আমরা অ্যাপ্লাই করব এখানে। এখানে কিন্তু দুটোই ভেপারাইজ করছে, জলও ভেপারাইজ করছে, অ্যালকোহলও ভেপারাইজ করছে। let P1 be the vapor pressure, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, of solvent, তার মানে কি, জল, in solution। ঠিক আছে, বিশুদ্ধ অবস্থায় তো ছিল P1 নট, যখন অ্যালকোহল মিশিয়ে দ্রবণ তৈরি করলাম তখন ধরে নিচ্ছি যে P1 হয়ে গেল জলের ভেপার প্রেসার। অবভিয়াসলি এটার থেকে এটা কমে যাবে এখানে, and P2 be the vapor pressure of solute bracket is C2H5OH, P2 be the vapor pressure of the solute in solution। P2 be the vapor pressure of the solute in solution, অর্থাৎ অ্যালকোহল যখন দ্রবণের মধ্যে আছে ধরে নিচ্ছি তার ভেপার প্রেসার হচ্ছে P2। তাহলে আমরা রাউল্টের সূত্র ফলো করলে পাই, from Raoult's law, আমরা কি পাবো, P1 equal to x1 into P1 naught and P2 equal to x2 into P2 naught। এটা জলের ক্ষেত্রে for water and this is for alcohol। Now total vapor pressure, total vapor pressure মানে কি, vapor pressure of the solvent plus vapor pressure of solution, মানে vapor pressure of water plus vapor pressure of alcohol। আমরা জানি ল অফ পার্শিয়াল প্রেসার পড়েছি যে মোট চাপ অংশ চাপের যোগফলের সাথে সমান, তাহলে টোটাল ভেপার প্রেসার P ইকুয়াল টু P1 প্লাস P2 সমান হচ্ছে x1 ইন্টু P1 নট প্লাস x2 ইন্টু P2 নট। ঠিক আছে, এটা হলো টোটাল ভেপার প্রেসার। এইগুলো দিয়ে আমরা আমাদের অঙ্ক আসতে পারে, অঙ্ক আমরা করব পরের দিন। হ্যাঁ, অনেকগুলো ফর্মুলা আমরা নাড়াচাড়া করছি, কিছু কিছু অঙ্ক না করে রাখলে ফর্মুলাগুলো ভুলে যাবে। আর একটা জিনিস এখান থেকে আমরা বের করতে পারি, বুঝলে, কি জিনিস বের করতে পারি, লেট
let the mole fraction of water in vapor be y1 and mole fraction of alcohol in vapor be y2। অর্থাৎ দুটোই তো ভেপারাইজ করছে, তাহলে ভেপারের মধ্যে জলও আছে, অ্যালকোহলও আছে, ওয়াটারও আছে, অ্যালকোহল মলিকুলও আছে। তাহলে ধরে নিচ্ছি y এর মোল সংখ্যা তো যাই হোক আছে, মোল ফ্র্যাকশনটা আমরা ধরে নিচ্ছি সলভেন্টের ক্ষেত্রে y1। তোমরা খেয়াল করে থাকবে আমরা সবসময় সলভেন্ট যখন বলছি সলভেন্টের হিসাব করছি সাফিক্সে 1 ব্যবহার করছি, আর সলিউটের ক্ষেত্রে সাফিক্সে ব্যবহার করছি 2। তাহলে y1 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ ওয়াটার ইন ভেপার আর y2 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ অ্যালকোহল ইন ভেপার। তাহলে তুমি দেখো তুমি ওই অংশচাপ সূত্রটা আবার প্রয়োগ করো, পার্শিয়াল প্রেসার সমান মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। এখন ভেপারের মধ্যে ইন ভেপারের টোটাল প্রেসার কত আমরা ধরেছি P, partial pressure of water P1, partial pressure of alcohol P2। ঠিক আছে, তাহলে আমরা যদি ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার ভেপারের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? জলের ক্ষেত্রে P1 ইকুয়াল টু y1 ইন্টু P। ঠিক আছে, আর P2 অ্যালকোহলের ক্ষেত্রে সমান y2 ইন্টু P। তাহলে y1 সমান কি? P1 বাই P। P1 সমান কি? x1 ইন্টু P1 নট divided by x1 into P1 naught plus x2 P2 naught। Similarly y2 সমান কি? P2 by P সমান কি? x2 into P2 naught divided by x2 into P2 naught plus x1 into P1 naught। এগুলো সবই তোমার অঙ্ক করবো সমান পরের ক্লাসে, দেখুন দেখবে সবগুলো এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট জায়গা, ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে কিনা? আজকে আমরা এখানেই আলোচনাটা শেষ করছি, আবার সামনে নেক্সট ক্লাসে আমরা এইখান থেকে শুরু করব।